আমি তোমাদেরকে পল সায়েন্সে পার্ট সম্পর্কে বলছিলাম সংবিধান রচনার সময়। পার্ট কতগুলো আছে আমাদের সংবিধানে? 22টা, বর্তমানে ওটা 25টাতে গিয়ে ঠিকছে। তো যেহেতু 22টা শিখে আসছি, আমরা 22টা পার্ট সম্পর্কেই বলি। আমি এর আগে আজকে যেটা করাবো তার আগে যতদূর পার্ট অব্দি বলছিলাম সেগুলো কি ছিল একবার আমাকে বলে দিন। পার্ট ওয়ানে কত থেকে কত আর্টিকেল ছিল? 1 থেকে 4। এই 1 থেকে 4-এ কি সম্পর্কে বলা ছিল? স্টেট সম্পর্কে বলা ছিল, মানে কান্ট্রি সম্পর্কে বলা ছিল, ইন্ডিয়া সম্পর্কে বলা ছিল, ওর বাউন্ডারি সম্পর্কে বলা ছিল এই 1 থেকে 4-এ। এরপরে পার্ট 2-তে কি বলা ছিল? কত থেকে কত আর্টিকেল ছিল? 5 থেকে 11। এটা কি ছিল? সিটিজেনশিপ, নাগরিকত্ব সম্পর্কে বলা ছিল। এরপরে পার্ট 3-তে কি ছিল? পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত বলা ছিল। এটা কি ছিল? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলা ছিল। তারপরে পার্ট 4-এ কি বলা ছিল? আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত বলা ছিল, ডিপিএসপি বলা ছিল। এরপর আর একটা সাব পার্ট ছিল, সেটা কি 4A তে কি বলা ছিল? 51A তে বলা ছিল ফান্ডামেন্টাল ডিউটিস। এরপরে পার্ট 5 ছিল। পার্ট 5-এ কত আর্টিকেল থেকে কত আর্টিকেল ছিল? তাহলে 52 থেকে 151 অবধি ছিল। এখানে কি ছিল? ইউনিয়ন গভর্নমেন্ট ছিল, কেন্দ্রীয় সরকার সম্পর্কে ছিল। এই কেন্দ্রীয় সরকারের মধ্যে কি কি ছিল, কি কি পড়ছিলাম? সবার প্রথমে পড়ছিলাম কি? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি পড়ছিলাম। রাষ্ট্রপতির পরে কি ছিল? রাষ্ট্রপতির পরে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতির পরে কি ছিল? কাউন্সিল অফ মিনিস্টার্স ছিল, মন্ত্রী পরিষদ ছিল। মন্ত্রী পরিষদের পরে কি ছিল? কেন্দ্রীয় আইনসভা ছিল। কেন্দ্রীয় আইনসভা মানে কি? লোকসভা, রাজ্যসভা। কেন্দ্রীয় আইনসভার পরে কি? বিচার বিভাগ মানে কি? সুপ্রিম কোর্ট ছিল। এইটা ছিল আমাদের পার্ট 5 পর্যন্ত। আমি এই এতদূর পর্যন্ত পড়ায় দিয়েছিলাম। পার্ট 5 আমাদের এতদূর ক্লিয়ার হয়ে গেছিল। এবার পার্ট 5-এর পরে তো আজকে যেটা করাবো সেটা কি? এটা হচ্ছে পার্ট 6। আমি তো বলছিলাম এই যে ইউনিয়ন গভর্নমেন্টের পরে যেটা পড়বে সেটা কি? স্টেট গভর্নমেন্ট। আজকে আমরা রাজ্য সরকার সম্পর্কে পড়বো। আর এখন তো আমাদের বিধানসভা ভোট চলছে, এটা তো আরো গুরুত্বপূর্ণ, আর পড়তেই হবে ভালোভাবে। তাহলে পার্ট 6 কত থেকে হয়? আর্টিকেল 52 থেকে 152 থেকে 237 পর্যন্ত। এটা কি সম্পর্কে? এইটার মধ্যে কি সম্পর্কে বলা আছে? আমাদের রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট, সম্পর্কে বলা আছে। এই স্টেট গভর্নমেন্টের মধ্যে কি কি থাকবে? ওই ইউনিয়ন গভর্নমেন্ট যেটা ছিল না, পুরাটাই এখানে কপি করছে। খালি সব জিনিসই থাকবে, কিছু কিছু থাকবে না, নাম পরিবর্তন হবে, ক্ষমতা আস্তে আস্তে কমবে। ঠিক আছে? তো ক্ষমতা বাড়বে না, ক্ষমতা কমবে। এদের মধ্যে তাহলে কি হবে? সবার প্রথম আছে কি? রাজ্যপাল। খালি এখানে একটা তফাৎ আছে, দেখো এখানে উপরাজ্যপাল বলে কেউ নেই, আগে কিন্তু উপরাষ্ট্রপতি বলেছিল। স্টেট গভর্নমেন্টে উপরাজ্যপাল বলে কিছু হয় না, রাজ্যপালের পরে কি থাকবে? সিএম, আমাদের চিফ মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী। সিএম এর পরে কি থাকবে? এখানেও কাউন্সিল অফ মিনিস্টার থাকবে। সিএম এর কাউন্সিল অফ মিনিস্টার থাকবে। এরপরে কি থাকবে? আইনসভার মধ্যে কি কি থাকবে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল। সব স্টেটের মধ্যে হয় না, কিছু কিছু কাউন্সিল থাকে, কিছু কিছু থাকে না। এখন যেটা ভোট চলছে সেটা কোনটা? লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, মানে আমাদের বিধানসভা ভোট চলতেছে। এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি চুজ করবো আমরা, এমএলএ চুজ করবো, হ্যাঁ না? তার মানে এটা কি? আইনসভা আছে, আইনসভা কি কি নিয়ে? বিধানসভা, বিধান পরিষদ। আরেকটা কি? বিচার বিভাগ। এই বিচার বিভাগের মধ্যে কি? আগে চিন্তা করে দেখো, যখন ইউনিয়ন গভর্নমেন্ট পড়তেছিলাম সেখানে বিচার বিভাগ কি ছিল? সুপ্রিম কোর্ট ছিল। তাহলে এখানে বিচার বিভাগ কি হবে? হাইকোর্ট হবে। তারপরে কি হবে? জেলা দায়রা জজগুলো হবে, তাই না? তার মানে বোঝা গেল তো? এইটাই হচ্ছে আজকে আমরা কি বলবো? রাজ্যপাল, সিএম, মানে স্টেট গভর্নমেন্টের মধ্যে পড়ে রাজ্যপাল, সিএম, সিওএম কি বললাম? কাউন্সিল অফ মিনিস্ট্রি, আর আইন বিভাগ আর বিচার বিভাগ। ঠিক আছে? তো এই আর্টিকেল 152-তে কি বলা আছে? আর্টিকেল 152-তে বলে আছে, এই আর্টিকেল 152-তে বলা আছে স্টেট সম্পর্কে, যে অঙ্গরাজ্য বলতে কি বোঝো, অঙ্গরাজ্যের যে পরিভাষা, স্টেট সম্পর্কে যে পরিভাষা, সেইটা কততে বলা আছে? অঙ্গরাজ্য লিখে দিই তাহলে সুবিধা হবে।
অঙ্গরাজ্য সম্পর্কে বলা আছে, মানে অঙ্গরাজ্য কাকে বলে, অঙ্গরাজ্য কাকে বলে, এর পরিভাষাটা কোথায় বলা আছে? আর্টিকেল 152। ঠিক আছে, তো এই যে টপিকগুলো পড়লাম, রাজ্যপাল, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, আইনসভা, রাজ্যের আইনসভা, রাজ্যের বিচার বিভাগ, এইগুলোর মধ্যে আজকে যেটা শুরু করব সেটা সবার প্রথমে শুরু করবো রাজ্যপাল। রাজ্যপাল দেখি। রাজ্যপাল দেখার আগে আমাকে খালি এতটুকু যে ক্লাস করলাম এর মধ্যে আজকে আমরা কোন পার্ট সম্পর্কে পড়তেছি? পার্ট 6। পার্ট 6। এই পার্ট 6টা আর্টিকেল কত থেকে শুরু হইলো? আর্টিকেল ওই যে শেষ হয়েছিল কোথায়? 151 শেষ হয়েছিল, কিন্তু শুরু হবে কোথা থেকে? 152 থেকে 237। এই দুইটা পার্টই সব থেকে বড়, পার্ট 5 আর পার্ট 6। ঠিক আছে, তো এই পার্ট 152 আর 237 মধ্যে কোন টপিকটা আজকে পড়তেছি? রাজ্যপাল। রাজ্যপাল রাজ্যপাল সম্পর্কে বলবো। ঠিক আছে, তো রাজ্যপাল সম্পর্কে বলার আগে আর্টিকেল কত থেকে শুরু হবে? 153 থেকে শুরু হবে। খালি একটা কথা মনে রাখবা, 153 থেকে 167 পর্যন্ত, 153 থেকে 167 পর্যন্ত এক্সিকিউটিভ সম্পর্কে বলা আছে। এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী, এক্সিকিউটিভ অফ স্টেটস মানে কার্যনির্বাহী সম্পর্কে বলা আছে। কার্যনির্বাহীদের মধ্যে কে কে পড়বে? এই 153 থেকে 167 মধ্যে কে কে পড়বে কার্যনির্বাহীদের মধ্যে? সেটা হচ্ছিল আমাদের রাজ্যপাল পড়বে, রাজ্যপাল পড়বে, তারপরে কে আসবে রাজ্যপালের পরে? মুখ্যমন্ত্রী, তারপরে কে আসবে? কাউন্সিল অফ মিনিস্টার আসবে, কাউন্সিল অফ মিনিস্টার, তারপরে এক্সিকিউটিভদের মধ্যে কে পড়বে? এজি। এই এজি কিন্তু অ্যাটর্নি জেনারেল না, অ্যাটর্নি জেনারেল ছিল কার এক্সিকিউটিভ? ইউনিয়ন গভর্নমেন্টের এক্সিকিউটিভ। হ্যাঁ, এজি। এই এজি মানে কি? অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল ক্লাস করানোর সময় পশ্চিমবঙ্গের এজি কে, অ্যাডভোকেট জেনারেল কে, এগুলো সব আমি বলে দিয়েছিলাম। তো আমাদের এই 153 থেকে 167 পর্যন্ত কি বলা আছে? এক্সিকিউটিভ অফ স্টেটস মানে রাজ্যের কার্যনির্বাহীদের কথা বলা আছে, মানে রাজ্যের যে বড় বড় অফিসার তাদের কথা বলা আছে, সর্বোচ্চ যে অফিসার তাদের কথা বলা আছে। এই এদের মধ্যে কাকে আগে পড়বো? রাজ্যপাল পড়বো, সিএম পড়বো, সিওএম পড়বো, আর কি লাস্ট অ্যাটর্নি অ্যাডভোকেট জেনারেল পড়বো। অ্যাটর্নি জেনারেল কোথায় পড়ছি? ইউনিয়ন গভর্নমেন্ট। আর্টিকেল 153 কি বলা আছে? আর্টিকেল 153 বলা আছে প্রতিটা অঙ্গরাজ্যের একটা করে রাজ্যপাল থাকবে। কি বললাম? আর্টিকেল 153 কি বলা আছে? প্রত্যেকটা রাজ্যের একটা করে রাজ্যপাল থাকবে। কিন্তু 1956 সালে সপ্তম সংশোধনে বলা হয় যে একটা রাজ্যপাল দুইটা রাজ্যের জন্য হইতে পারে। এটা কবে থেকে চালু হলো? 1956 সালে সপ্তম সংশোধনের মাধ্যমে ঠিক করা হয় দুইটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল হতে পারে। যেমন আমাদের কেরালার তামিলনাড়ুর রাজ্যপালকে বর্তমানে আর্লিকার। দুইটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল। এদের এই রাজ্যপালের বেতন বর্তমানে কত বলতো? 3.5 লাখ টাকা বেতন। এইবার যদি দুইটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল হয়, ওর বেতন কি 3.5 হবে? তাহলে তো রাষ্ট্রপতি রাগ করবে, রাষ্ট্রপতির বেতন 5 লাখ। তাহলে ও তো বলবে এর থেকে আমি রাজ্যপাল হলে বেশি কামাই করতাম, সেটা হবে না। এই 3.5 লাখ টাকা যে ওর বেতন, দুইটা স্টেট থেকে ভাগ করে দেওয়া হবে। যদি কোনো স্টেট বড় হয় সেই স্টেট থেকে একটু বেশি টাকা পাবে, কোনো স্টেট যদি ছোট হয় সেই রেশিওতে রাজ্যপাল টাকা পাবে। তাহলে কি বললাম? রাজ্যপালের কথা কত আর্টিকেল বলা আছে? আর্টিকেল 153 বলা আছে। আর রাজ্যপাল একটা রাজ্যের জন্য একটাই রাজ্যপাল থাকবে। তারপরে এটা পরিবর্তন হলো কত সাল থেকে? 1956 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সপ্তম সংশোধনের মাধ্যমে। সেখানে কি বলা হলো? দুইটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকতে পারে। রাজ্যপালের বেতন কত? 3.5 লাখ। ঠিক আছে, তো আচ্ছা, এই রাজ্যপালের কাজ কি? রাজ্যপালের কাজ হচ্ছে হলো ইউনিয়ন এবং স্টেটের মধ্যে সম্পর্ক স্থাপন করা। রাজ্যপালের কাজ কি? ইউনিয়ন এবং স্টেটের মধ্যে সম্পর্ক স্থাপন করা।
এই রাজ্যে কি কি হয়েছে সেটা খবর, মানে অ্যাকচুয়ালি রাজ্যপালের কাজ ছিল মাসির মতন, এইখানের খবর নিয়ে গিয়ে ওইখানে দেওয়া। এই রাজ্যে যে দুর্নীতি হইতেছে, রাজ্যের খারাপ পরিস্থিতি, ভুলভাল কাজে পয়সা ইনভেস্ট করতেছে, এদিকে রাষ্ট্রপতির কাছে গিয়ে বললো যে আমাদের খাওয়ার টাকা নেই, খাওয়ার টাকা নেই। এবার রাজ্যপাল বললো যে স্যার খাওয়ার টাকা নেই, আপনি টাকা পাঠান তো। স্টেটকে টাকা দিল, ধার দিল, স্টেট আবার পরে ভর্তুকি দিয়ে চুকারে দিবে। তো এইবার কিছুদিন পরে টাকা দেওয়ার পরে দেখা যেতেছে রাজ্যপাল পরে দিকে, স্যার এদিকে তো টাকা দিলেন আর ওইদিকে ভাতার পিছনে পয়সা নষ্ট করতেছে, খাইতে পায় না বলে টাকা নিছে, এখন ভাতা দিতেছে, মহিলাদের লক্ষ্মী ভান্ডার দিয়েছে, এরপরে লক্ষা ভান্ডার খুলবে বলে এরকম করে কানে লাগাই দিল কুকি। এবার রাষ্ট্রপতি পরে পিএম কে জানাবে, পিএম এগুলা নিয়ে খোঁচাখুচি করবে, কেন এরকম দেওয়া হয়েছে, সমালোচনা করবে, আলোচনা করবে। স্টেট আবার বলবে যে না আমি তো এগুলো করিনি, ওগুলো মিথ্যা কথা বলছে, ওগুলো আমি আমার পকেট থেকে টাকা দিই, এরকম বলবে। তাহলে আমি কি বললাম, রাজ্যপালের কথা কত আর্টিকেল বলা আছে? আর্টিকেল 153-তে বলা আছে। রাজ্যপালের কাজ কি? ইউনিয়ন এবং স্টেটের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এই দুইটা স্টেটের জন্য একজন রাজ্যপাল হইতে পারে। এটা কত সাল থেকে শুরু হলো? 1956 সাল থেকে শুরু হলো। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 7ম সংশোধনের মাধ্যমে। বর্তমানে বলতো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? আর.এন. রবি। আর.এন. রবি। যদি বলে এই রাজ্যপালের ধারণা আমরা কোন কোন দেশ থেকে নিই? কানাডা থেকে। ঢিলমাল্লা। রাজ্যপালের ধারণা আমরা কোথা থেকে নেই? রাজ্যপালের ধারণা কানাডার থেকে নিয়েছি, কানাডার থেকে। এইবার আর্টিকেল কত? আর্টিকেল 154। আর্টিকেল 154-তে কি বলা আছে? আর্টিকেল 154-তে বলা আছে প্রশাসনিক প্রধান, রাজ্যের প্রশাসনিক প্রধান, প্রশাসনিক প্রধান। এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট কি বলা আছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট, এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট। এই রাজ্যপালও আরেকজনের মতনই সামান্যতম, এই যে এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট বলা আছে এটা পুরো সত্যি কথা না, ও হচ্ছিল আংশিক পাওয়ার থাকে, বাদ বাকি যাই করুক না কেন সিএম এর কথা শুনে কাজ করে, সিএম এর কথা না শুনে কাজ করে। রাষ্ট্রপতি কার কথা শুনে কাজ করে? প্রধানমন্ত্রীর কথা শুনে। তার জন্য এইটা রাজ্যপালকে কি বলা হয়? রাজ্যপালকে বলা হয়, রাজ্যপালকে বলা হয় নমিনাল, নমিনাল হেড অফ স্টেট, হেড অফ স্টেট। তাহলে যদি বলি এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট কে? এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট বোঝো? প্রশাসনিক প্রধান মানে কি? সবার উপরে যে যত কার্যকর্তা আছে ওদেরকে কে নিয়োগ করতে পারে? রাজ্যপাল। কিন্তু কার কথা শুনে? মুখ্যমন্ত্রীর কথা শুনে। বোঝা গেল কি বললাম? তাহলে এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট কে? রাজ্যপাল। নমিনাল হেড অফ স্টেট কে? এই রাজ্যপাল কিছুই না, রাজ্যপাল হচ্ছিল কেন্দ্রের একজন প্রতিনিধি মাত্র, রাজ্যপাল কেন্দ্রের একজন প্রতিনিধি মাত্র। এরপরে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 155। এই আর্টিকেল 155-তে কি বলা আছে? 155-তে বলা আছে নিয়োগ সম্পর্কে। কার নিয়োগ? রাজ্যপালের নিয়োগ। আচ্ছা, রাজ্যপালের নিয়োগে কি আমরা ভোট দিতে পারি? না। ভোট দিতে পারি? না। বা ওই ইলেকটোরাল কলেজ গঠন করা হয়েছে কি? না। তাহলে রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি নিয়োগ করে, রাষ্ট্রপতি নিয়োগ করে। কার কথা শুনে? পিএম এর কথা শুনে। বোঝা গেল কি বললাম? রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। এখনো পর্যন্ত কতগুলো আর্টিকেল শিখলাম? পার্ট 6 এর মধ্যে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল আছে? 152 থেকে 237 পর্যন্ত। 152-তে কি বলা আছে? অঙ্গরাজ্য কাকে বলে, স্টেট কাকে বলে। তারপরে 153 থেকে 167 পর্যন্ত কি বলা আছে? 153 থেকে 167 মধ্যে বলা আছে এক্সিকিউটিভ সম্পর্কে। এক্সিকিউটিভ কে কে আছে? সবার প্রথমে রাজ্যপাল, সিএম, সিওএম, তারপরে কি আছে? অ্যাডভোকেট জেনারেল। তারপরে 153-তে কি বলা আছে? রাজ্যপাল সম্পর্কে বলা আছে। রাজ্যপালের ধারণা কোথা থেকে নিছি? ইউনিয়ন এবং স্টেটের মধ্যে সম্পর্ক সাধন করে কে? রাজ্যপাল।
রাজ্য দুইটা স্টেটের জন্য একজন রাজ্যপাল হইতে পারে? হ্যাঁ হইতে পারে। এটা কততম সংবিধান সংশোধন? 7তম। এটা কত সালে করা হয়েছিল? 1956-এ করা হয়েছে। তারপরে আর্টিকেল 154-তে কি বলা আছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট, মানে কার্যনির্বাহী প্রধান, রাজ্যের কার্যনির্বাহী প্রধান কে? রাজ্যপাল। রাজ্যপালকে কিন্তু একে নমিনাল হেড অফ স্টেটও বলা হয়। কেন বলা হয়? কেননা ও সিএম এর কথা শুনে কাজ করবে, সিএম এর সঙ্গে পরামর্শ করে তুমি কাজ করবে। তারপরে কততে বলা আছে? আর্টিকেল 155। 155-তে কি বলা আছে? রাজ্যপালের নিয়োগ। রাজ্যপালের নিয়োগ সরাসরি ভোটের মাধ্যমে হয় না, রাজ্যপালকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। কার পরামর্শ অনুসারে? প্রধানমন্ত্রী। এবার দেখো আর্টিকেল 156। আর্টিকেল 156, এই আর্টিকেল 156-তে কি বলা আছে? আর্টিকেল 156-তে বলা আছে মেয়াদ, কার্যকালের মেয়াদ। কার্যকালের মেয়াদ। এই রাজ্যপালের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এই রাজ্যপালকে নিয়োগ কে করছিল? রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত ওকে রাজ্যপাল হিসেবে রাখবে ততদিনও রাজ্যপাল হিসেবে থাকতে পারবে। বোঝা গেল কি বললাম? এর আগে চিন্তা করে দেখো, আমাদের যখন জগদীপ ধনকর ছিল তখন কি ও তখন ওই উপরাষ্ট্রপতি হওয়ার জন্য পদত্যাগ পত্র দিয়ে গেল না? এটা কার কথা গেছিল? রাষ্ট্রপতি বলছিল যে তোমাকে আর থাকতে হবে না, তোমাকে উপরাষ্ট্রপতি পদ দেওয়া হবে, চলে আসো, ভোটে লড়তে হবে, চলে গেছিল। বোঝা গেল তো? তাহলে কি বললাম, যদি পরীক্ষায় আসে যে রাজ্যপালের মেয়াদ কতদিন? অনির্দিষ্টকালের জন্য, কিন্তু কার উপরে নির্ভর করবে? রাষ্ট্রপতির উপরে নির্ভর করবে। এইখানে আবার বলা আছে আরেকটা ক্লজে 156(2)। এই 156(2)তে কি বলা আছে? রাষ্ট্রপতিকে তো রাজ্যপালকে তো রাষ্ট্রপতি যখন খুশি তখন পদত্যাগ করা দিতে পারবে, অবসর নেওয়া নিতে পারবে। কিন্তু রাজ্যপালের যদি কোনো সময় মনে হয় যে আমি পদত্যাগ পত্র দিব, তখন কি হবে? তখন ও নিজে হাতে লেখা পদত্যাগ পত্র কাকে দিবে? রাষ্ট্রপতি দিবে। এটা কততে বলা আছে? 156। আমি কি বললাম? রাজ্যপালকে বরখাস্ত কে করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে। কিন্তু রাজ্যপাল যদি পদত্যাগ পত্র মনে হলো না আমাকে দুই পাশ থেকে ঢোলের মতন বাজানো হইতেছে, তাহলে আমি কি করবো? এবার পদত্যাগ পত্র দিব, কার কাছে জমা দিবে? কিন্তু এটা অবশ্যই কি করতে হবে? পশ্চিমবঙ্গের লাস্ট রাজ্যপাল কি করলো? লাস্ট রাজ্যপাল কে ছিল? সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস পদত্যাগ পত্র দিল না? পদত্যাগ পত্র দিয়েছে জানো তো? তারপরেই তো আর.এন. রবি আসলো। এই পদত্যাগ পত্র ও নিজে হাতে লিখছিল। কাকে দিছিল? রাষ্ট্রপতিকে। তারপরে সিভি আনন্দ বোসকে নিয়ে আসলো। বোঝা গেল? আচ্ছা, তাহলে কতগুলো শিখলাম? 156, আর্টিকেল 156 পড়লাম। এবার আর্টিকেল 157 কি কি বললাম? নিয়োগ পড়লাম, কার্যকালের মেয়াদ পড়লাম। হ্যাঁ, এবার যোগ্যতা বলি। যোগ্যতাকে কি বলে? কোয়ালিফিকেশন। যোগ্যতা, কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন কি হইতে হবে? কোয়ালিফিকেশন, রাজ্যপালের যোগ্যতা কি কি হইতে হবে? মনে রাখবা, সংবিধানে রাজ্যপালের যোগ্যতা সম্পর্কে দুইটাই বলা আছে। এই আমার কথা চুপ করে শোনো। রাজ্যপালের যোগ্যতা কি হইতে হবে? সংবিধানে দুইটাই যোগ্যতা লেখা আছে, অবশ্যই ভারতীয় হইতে হবে, এটা একটা বলা আছে। ভারতীয় হইতে হবে। আর কিতে হবে? আর ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। যোগ্যতা কি? যোগ্যতা কি বলছে? আর্টিকেল 157 যোগ্যতা বা কোয়ালিফিকেশন সম্পর্কে বলছে। সংবিধানে ওর মাত্র দুইটাই বলা আছে, সেটা কি? এক তো ভারতীয় হইতে হবে, আর কি হইতে হবে? ন্যূনতম 35 বছর। রাষ্ট্রপতি হইতে গেলে কত বয়স লাগতো? 35 লাগতো। মানে একদম সম্পূর্ণটা কপি, কিছু কিছু আলাদা শুধুমাত্র। এছাড়াও আরো দুইটা ধারণা চলে আসতেছে। সেই দুইটা ধারণা কি? সেই দুইটা ধারণা হচ্ছে হলো যে রাজ্যপালকে যখন নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সিএম এর সঙ্গে পরামর্শ করতে হবে। এটা সংবিধানে লেখা নাই, একটা ধারা চলে আসতেছে অনেক বছর ধরে। এই ধারাটা চলে আসতেছে যে রাজ্যপালকে নিয়োগ করতে হলে, যেই রাজ্যের জন্য নিয়োগ করতে হবে, রাষ্ট্রপতি যাতে সিএম এর সঙ্গে একটু কথা বলে নেয়। তার জন্যই মনে করে দেখো, তোমরা যদি খবর দেখো জানতে পারবা, যখন আর.এন. রবি যখন নিযুক্ত হলো, আমাদের মুখ্যমন্ত্রী রাগ করে ফেলেছিল, আমাকে তো বলেনি।
মুখ ফুলাই রাখছে, আমাকে তো বলেনি। কিন্তু এইটা সংবিধানে এর কোনো ক্লজ নাই, এটা কোনো উল্লেখ নাই, এটা একটা রীতি, মানলে মানলো, না মানলে না মানলো। না রাজ্যপালের যে এটা তো হচ্ছিল কি কি লাগবে, কিন্তু অবশ্যই তোমার যেহেতু ও হচ্ছিল কার্যনির্বাহী এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট, তার মানে ওর তো কাজ সম্পর্কে আইডিয়া হইতে হবে। তার মানে বর্ষিয়ান কোনো আইএএস হইতে পারে বা আইপিএস হইতে পারে, যাদের নতুন না, জয়েন করলি না, যাদের 20 বছরের অভিজ্ঞতা আছে, বা কোনো সময় হাইকোর্টে জাজ ছিলেন, এরকম অভিজ্ঞ প্রাপ্ত যাদের অভিজ্ঞতা আছে বর্ষিয়ান, তাদেরকেই রাজ্যপাল হিসেবে সিলেক্ট করা হয়। আরেকটা, আমি তো বললাম দুইটা ধারা, একটা কি যে ওই যেই রাজ্যের জন্য সিলেক্ট করা হচ্ছে সেই রাজ্যের সিএম এর সঙ্গে কথা বলতে হবে। আরেকটা কি, আরেকটা হচ্ছিল যেই রাজ্যের জন্য সংশ্লিষ্ট রাজ্যে কোনো সময় বাসিন্দা হওয়া যাবে না। মানে যেই রাজ্যের জন্য, যেমন আমাদের এখানে আমাদের কথার কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রাজ্যের রাজ্যপাল ভাবা হয়, সে কোনোদিন পশ্চিমবঙ্গের হতে পারে, কারণ ওর বাড়ি তো কালীঘাটে, আমাদের পশ্চিমবঙ্গে। এরকম কোনো ব্যক্তিকে করতে হবে, ও কোনো লাভজনক, আমি একটু পরেই বলবো, কোনো লাভজনক পদে থাকতে পারবে না। লাভজনক পদ মানে পার্লামেন্টের মেম্বার হতে পারবে না, বিধানমণ্ডলের কোনো মেম্বার হতে পারবে না, এগুলো হচ্ছিল লাভজনক পদ। মানে সার্ভিসটা কি, সার্ভিসটা হচ্ছে, এটা কিন্তু আমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বলতেছি না, মানে রাজ্যপাল হওয়ার জন্য, এটা হচ্ছে সার্ভিস, যে রাষ্ট্রপতিও সেম, কোনো লাভজনক পদে থাকতে পারবে না, নিউট্রাল। কিন্তু এখন আবার ওই নিউট্রাল জিনিসটা নাই। এই রাজ্যপাল সবসময় ইউনিয়ন গভর্নমেন্টে যেই দল রাজত্ব করে তার হয়েই কাজ করে, এটা ফ্যাক্ট। মানে বিজেপি, মানে ওই যে মানে বর্তমান অনুযায়ী বলছি। হ্যাঁ, তাহলে বিজেপির হয়ে কাজ মানে করে। পার্টির আওতাতেই থাকে এরাও। হ্যাঁ, পার্টির হয়েই তো কাজ করে। আমার যে রাষ্ট্রপতি রাজ্যপালের পার্টি হয় না, সংবিধানে বলা আছে নিউট্রাল থাকতে হবে। তার জন্য তো বলে লাভজনক, রাষ্ট্রপতি আর রাজ্যপালের জন্য কোনো লাভজনক পদে থাকে। লাভজনক পদ কোনগুলা? ওই বিধানমণ্ডলের বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হয়ে গেল, লোকসভা বা রাজ্যসভার কোনো সদস্য হয়ে গেল, তাই না? এরকম বলছে কোনো লাভজনক পদে থাকা যায়। আচ্ছা, আমি তাহলে কত কত অবধি পড়লাম? আর্টিকেল 157 কোয়ালিফিকেশন কয়টা সংবিধানে বলা আছে? শুধুমাত্র দুইটাই বলা আছে, ভারতীয় হইতে হবে, ন্যূনতম 35 বছর বয়স হইতে হবে। কিন্তু যেটা ধারা চলে আসছে সেটা কি, একজন রাজ্যপাল ওই সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা হওয়া যাবে না। সংবিধানে বলা আছে কি, সংবিধানে বলা আছে লোকাল রাজনীতির থেকে দূরে থাকার জন্য, লোকাল রাজনীতি থেকে দূরে থাকার জন্য। আচ্ছা, কথার কথা, ওই রাজ্যের যদি রাজ্যপাল হইতো কি করতো? ও হচ্ছিল এক্সিকিউটিভ পাওয়ার, ও এক্সিকিউটিভ পাওয়ার, যাকে খুশি তাকে এক্সিকিউটিভ বসা দিত। যেমন ওর মন চাইলো কোনো নেতা ছেড়ে দিলাম, কোনো অভিনেতাকে তুলে নিয়ে এসে পিএসসি চেয়ারম্যান বানায় দিল, হইতেই পারে, পিএসসি চেয়ারম্যান একজন অভিনেতা বসাই দিলাম। অবশ্যই ওই অভিনেতার হয়তো কোয়ালিফিকেশন ভালো ছিল, ওই জন্যই বসাচ্ছে, এমনি এমনি তো বসাতে পারে না। তো এরকম হয়। আর্টিকেল 157 পরে কত বলবো? আচ্ছা, এটাতে কি বলছিলাম, যে যোগ্যতা, নাকি যোগ্যতা সম্পর্কে বলছিলাম। এটা কি আর্টিকেল 158 কি বলা আছে? বললামই, আর্টিকেল 156 মেয়াদ ছিল, আর্টিকেল 157 যোগ্যতা, আর্টিকেল 158 কি কন্ডিশন। কন্ডিশন, কন্ডিশন কিছুই না, কন্ডিশন কি শর্ত। শর্ত কি ছিল? শর্ত, ও কোনো লাভজনক পদে বসতে পারবে না, মানে পার্লামেন্টের কোনো সদস্য হতে পারবে না, মানে লোকসভা রাজ্যসভার কোনো সদস্য হতে পারবে না, আর কিসের বিধানমণ্ডল মানে বিধানসভা বিধান পরিষদের কোনো সদস্য হইতে পারবে না। এইটাই বলা আছে আর্টিকেল 158-তে। আর্টিকেল 159-এ কি বলা আছে? আর্টিকেল 159-এ কি বলা আছে? আর্টিকেল 159-এ বলা আছে ওর শপথ বাক্য পাঠ। আর্টিকেল 59-এ কি বলা আছে? শপথ বাক্য। এই আর্টিকেল 59-এ রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করাবে? ভালোভাবে চিন্তা করো, আমাদের এতগুলা অঙ্গরাজ্য, প্রত্যেকটা অঙ্গরাজ্যের জন্য যদি একজন করেও হয়, এতগুলা অঙ্গরাজ্যে গিয়ে রাষ্ট্রপতি বারবার গিয়ে শপথ দেওয়াইতে কত সময় লাগবে? এর জন্য ওকে শপথ বাক্য কে পাঠ করাবে? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি। এইখানে আর এই আর্টিকেল 159 পর্যন্ত রাজ্যপাল সম্পর্কে বলে দিলাম। এরপরে রাজ্যপাল সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে বলবো, অর্ডিন্যান্স কততে পাস করে সেটা বলবো। এবার আমার সাথে একবার রিভিশন দাও দেখি। তাহলে এর আগের ক্লাসে কি শিখলাম? আমাদের পার্ট 6 দেখছিলাম। পার্ট 6-এ কি ছিল? পার্ট 6-এ কি সম্পর্ক, কত আর্টিকেল থেকে কত আর্টিকেল ছিল?
আর্টিকেল 152 আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত ছিল। এই 152 থেকে 237 পর্যন্ত কি বলা আছে? রাজ্য সরকার সম্পর্কে বলা আছে। এই রাজ্য সরকারের মধ্যে কি কি বলা আছে? রাজ্য সরকারের মধ্যে সবার প্রথমে থাকবে রাজ্যপাল থাকবে, রাজ্যপালের পরে সিএম আমাদের মুখ্যমন্ত্রী থাকবে, মুখ্যমন্ত্রীর পরে আমাদের রাজ্য মন্ত্রী পরিষদ থাকবে, রাজ্য মন্ত্রী পরিষদ থাকবে, মন্ত্রী পরিষদের পরে কি থাকবে? মন্ত্রী পরিষদের পরে কি থাকবে? আইন বিভাগ, রাজ্য আইন বিভাগ। এই আইন বিভাগের মধ্যে কি কি আছে? রাজ্য আইন বিভাগের মধ্যে কি কি আছে? বিধানসভা, বিধান পরিষদ, আর তারপরে কি আছে? বিচার বিভাগ, বিচার বিভাগ। এই বিচার বিভাগের মধ্যে কি আছে? বিচার বিভাগের মধ্যে হাইকোর্ট হয়ে গেল। এর মধ্যে আর্টিকেল 152 তে কি বলা ছিল? আর্টিকেল 152 তে বলা ছিল অঙ্গরাজ্যের পরিভাষা, অঙ্গরাজ্য কাকে বলবো সেই ধরনের পরিভাষা ছিল। আর আমরা কি শিখলাম? আর্টিকেল 153 থেকে কত পর্যন্ত? 167 পর্যন্ত। এই 167 পর্যন্ত কি ছিল? এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ছিল, এক্সিকিউটিভ ছিল। এই এক্সিকিউটিভ পাওয়ারগুলো কি কি ছিল? রাজ্যপাল ছিল, রাজ্যপাল, রাজ্যপালের পরে আমাদের সিএম, সিএম এর পরে মন্ত্রী পরিষদ, সিওএম কাউন্সিল অফ মিনিস্টার্স, এরপরে এরপরে কি ছিল? অ্যাডভোকেট জেনারেল, এজি। এইটাই ইয়েতে ছিল অ্যাটর্নি জেনারেল। এই এক্সিকিউটিভ সম্পর্কে বলা ছিল। তারপরে কি পড়লাম? আর্টিকেল 153 তে কি বলা ছিল? আর্টিকেল 153 তে রাজ্যপাল সম্পর্কে বলা ছিল। একটা অঙ্গরাজ্যে একটাই রাজ্যপাল থাকবে, কিন্তু এটা সংশোধন করা হলো কবে? 1956 তে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 7তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্যপাল কি করে? ইউনিয়ন এবং স্টেটের মধ্যে সম্পর্ক সাধন করে। এটা বলা আছে, হ্যাঁ, দুইটা রাজ্যের জন্য একজন গভর্নর হতে পারে। আর তার যে বেতন সেটা কত? 3.5 লাখ। যদি দুইটা রাজ্যের হয়, এই 3.5 লাখ দুইটা রাজ্য থেকেই নিবে, সেটা ওই এরিয়া ওয়াইজ অনুপাত হিসাবে ডিস্ট্রিবিউট হয়। আর্টিকেল 153। আর্টিকেল 154 তে কি করছে? আর্টিকেল 154 তে কি হবে? হ্যাঁ, এক্সিকিউটিভ পাওয়ার মানে রাজ্যের প্রধান। হ্যাঁ, আর কি বলা ছিল একটা? কিন্তু ওর নাম মাত্রই প্রধান। 154 তে কি বলা ছিল? নাম মাত্রই প্রধান, নমিনাল হেড অফ দ্য স্টেট, নমিনাল হেড অফ দ্য স্টেট। আর কি বলা ছিল? আর্টিকেল 154 পরে কত? আর্টিকেল 155। এই 155 কি ছিল? ওর কি ছিল? নিয়োগ সম্পর্কে বলা ছিল। কে নিয়োগ করবে? রাষ্ট্রপতি নিয়োগ করবে। কার কথা শুনে? পিএম এর মনোনীত ব্যক্তি ও রাজ্যপাল হিসেবে নিয়োগ করবে। আর্টিকেল 156 তে কি বলা ছিল? আর্টিকেল 156 তে বলা ছিল ওর মেয়াদ সম্পর্কে। ওর মেয়াদ অনির্দিষ্টকাল। কার উপরে ডিপেন্ড করে? রাষ্ট্রপতির উপরে ডিপেন্ড করে। কিন্তু 156(2) তে কি বলা আছে? 156 নিজের হাতে লেখা পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে দিবে। এটা 156 তে পড়লাম। তারপরে 157 তে কি পড়লাম? আর্টিকেল 157 তে পড়লাম কি? যোগ্যতা সম্পর্কে পড়লাম। এই যোগ্যতা মাত্র দুইটাই বলা ছিল। কি বলা ছিল? ভারতীয় হইতে হবে আর 35 বছর হইতে হবে। আর দুইটা নিয়ম মাইনে চলে। সেটা কি? মানলেও হইলো, না মানলেও হইলো, নিজের রাজ্য থেকে হবে না। এটা কোনো সংবিধানে লেখা নেই। আর আর কি করতে হবে? রাষ্ট্রপতি সিএম, রাজ্যপাল যখন নিয়োগ করবে তখন রাষ্ট্রপতি সিএম এর সঙ্গে পরামর্শ নেবে। এটা মানলেও হয়, না মানলেও হয়। আচ্ছা, এটা কত পড়লাম? 157। আর্টিকেল 158 তে কি পড়লাম? শর্ত। শর্ত কি ছিল? লাভজনক পদে থাকা যাবে না, তাই না? আর আর্টিকেল 159 কি ছিল? আর্টিকেল 159 কি ছিল? আর্টিকেল 159 ছিল শপথ বাক্য পাঠ। এই শপথ বাক্য পাঠ কে করায়? হাইকোর্টের প্রধান বিচারপতি ওকে শপথ বাক্য পাঠ করাবে। এইটুকু আমাদের লাস্ট ক্লাস ছিল, তাই তো? আজকে আমি কি করব? আজকে আমরা ক্ষমতা দেখব। রাজ্যপালের ক্ষমতা। এই রাজ্যপালের ক্ষমতাও আমি এর আগের দিন বলে দিয়েছিলাম। সেটা কি? এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ার ছাড়া আর কি বলছিলাম? লেজিসলেটিভ, লেজিসলেটিভ, লেজিসলেটিভ পাওয়ার। আরেকটা কি করছিলাম? আরেকটা কি? জুডিশিয়াল, জুডিশিয়াল পাওয়ার। ঠিক আছে তো? রাষ্ট্রপতির মতনই ওর এগুলা ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা যেগুলো ছিল এগুলাও ছিল। কিন্তু
রাষ্ট্রমন্ত্রী যেগুলা ছিল সেগুলা কি ডিপ্লোম্যাটিক, 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 মিলিটারি, মিলিটারি, আর কি ইমার্জেন্সি, ইমার্জেন্সি, আচ্ছা কূটনৈতিক একটা বলছিলেন ইমার্জেন্সি। তার মানে এই যে ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, মিলিটারি মানে সামরিক, আর ইমার্জেন্সি যে পাওয়ার সেইটা রাষ্ট্রপতির থাকে, রাজ্যপালের কিন্তু এগুলো থাকে না। রাজ্যপালের, হ্যাঁ রাজ্যপালের এইগুলা থাকে না। তাহলে আমি কি বললাম, আমি বলবো তাহলে রাজ্যপালের শুধুমাত্র কি থাকে, এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ মানে মানে কি বিচার বিভাগ, সরি এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী ক্ষমতা রাজ্যপালের, লেজিসলেটিভ পাওয়ার মানে কি আইনের ক্ষমতা, ফিনান্সিয়াল মানে কি আর্থিক ক্ষমতা, জুডিশিয়াল মানে কি বিচারের ক্ষমতা। এইবার এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে কি সব এক্সিকিউটিভ পাওয়ার, কি সব কার্যনির্বাহী পাওয়ার, সবার সবসময় মনে রাখবা যে এই রাজ্যপাল, সিএম এবং কাউন্সিল অফ, মানে আমাদের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের যত মন্ত্রী আছে সবাইকে নিয়োগ করে। বুঝলেন? তাহলে কি বললাম, রাজ্যপালের এক্সিকিউটিভ পাওয়ার কি, আমাদের মুখ্যমন্ত্রী এবং যত মন্ত্রী আছে কাউন্সিল অফ মিনিস্টার্সে তাদেরকে নিয়োগ কে করে, রাজ্যপাল। আর কি, আর হচ্ছে ওই যে পড়ছিলাম না অ্যাটর্নি জেনারেল, সরি অ্যাডভোকেট জেনারেল, এই অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করবে, অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করবে রাজ্যপাল। এর বেতনকে ঠিক করবে রাজ্যপাল। অ্যাটর্নি, অ্যাডভোকেট জেনারেল কতদিন পদে আসীন থাকবে কে ঠিক করবে, রাজ্যপাল। বোঝা গেল? তো সবার প্রথম পাওয়ার ছিল সিএম আর ওর কাউন্সিল অফ মিনিস্টার্স নিয়ে। এরপরে কি, এরপরে ওর ছিল পিএসসি, ওই স্টেট পিএসসি, কিন্তু স্টেট পিএসসির কথা বলতেছি। কিন্তু এই পিএসসির চেয়ারম্যানকে, পিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করবে, রাজ্যপাল। চেয়ারম্যানকে রাজ্যপাল নিয়োগ করবে এবং অন্যান্য সদস্যদেরও কে নিয়োগ করবে, অন্যান্য সদস্যদেরকে রাজ্যপাল নিয়োগ করবে। কিন্তু মাইন্ড ইট, এই পিএসসির সদস্য এবং পিএসসি চেয়ারম্যানকে অপসারণ করার ক্ষমতা রাজ্যপালের থাকে না। এখানে কিন্তু টুইস্ট। তাহলে কি বললাম, স্টেট পিএসসির চেয়ারম্যানকে নিয়োগ করবে রাজ্যপাল, সদস্যকে নিয়োগ করবে কে, রাজ্যপাল। কিন্তু ওদেরকে অপসারণ ক্ষমতা কার, রাষ্ট্রপতি। বোঝা গেল কি? আচ্ছা, আর কি করতে পারে, যেই রাজ্যে রাজ্যপাল হিসাবে নিযুক্ত থাকবে সেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলার অধ্যক্ষ হিসেবে কাজ করে চ্যান্সেলর, চ্যান্সেলর হিসেবে কাজ করে অধ্যক্ষ। হ্যাঁ, এবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে আমাদের রাজ্যপাল। কিন্তু ওর যদি ওর এত কাজের চাপ, এর জন্য সরাসরি সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নাও থাকতে পারে, যখন দরকার হবে তখন যাবে। তার জন্য ওর একটা প্রতিনিধি ভাইস চ্যান্সেলর, ওই ভাইস চ্যান্সেলর নিযুক্ত করবে কে, রাজ্যপাল। বোঝা গেল কি বললাম? তার মানে কি বললাম, ও চ্যান্সেলর হিসেবে কাজ করে এবং ভাইস চ্যান্সেলর নিযুক্ত করতে পারে কে, রাজ্যপাল। পিএসসির চেয়ারম্যানকে, সদস্যদের নিয়োগ করে কে, রাজ্যপাল। সিএম এবং সিওএম এর মন্ত্রীদেরকে নিয়োগ করে কে, রাজ্যপাল। হলো অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে কে, রাজ্যপাল। অ্যাটর্নি জেনারেল বলতেছি, অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করে, রাজ্যপাল। তাহলে রাজ্যপালের এই যতটুকু দেখলাম সেটা কি, সেটা হচ্ছিল এক্সিকিউটিভ পাওয়ার। এবার লেজিসলেটিভ পাওয়ার বলি। লেজিসলেটিভের মধ্যে কি কি করে, বিধানসভা, বিধান পরিষদ। মনে রাখবা, রাজ্যপাল যে কোনো সময় বিধানসভা কি করতে পারে, বিধানসভা স্থগিত করতে পারে, বিধানসভা স্থগিত করতে পারে। আর কি করতে পারে, ভাঙে দিতে পারে। আবার কি করতে পারে, সভা ডাকতে পারে। কি কি বললাম, বিধানসভার অধিবেশন ডাকতে পারে, স্থগিত করতে পারে, বিধানসভা ভাঙে দিতে পারে। এইটা একটা পাওয়ার। আর কি, বিধান পরিষদে, এই বিধান পরিষদে যত সদস্য থাকার কথা, বিধান পরিষদে যত সদস্য থাকার কথা তার 1/6 সদস্য নিযুক্ত করতে পারে। তাহলে কি বললাম, বিধানসভায় কি করতে পারে, সভা ডাকতে পারে, আর কি করতে পারে, স্থগিত করতে পারে, বিধানসভা ভেঙে দিতে পারে। লোকসভার মতনই কিন্তু ওখানে কি করতো, রাষ্ট্রপতি করতো কিন্তু। আর কি করতে পারে, বিধান পরিষদে 1/6 সদস্য মনোনীত করতে পারে। হ্যাঁ, আবার বিধানসভায়, শোনো এটা, বিধানসভায় একজন অ্যাংলো ইন্ডিয়ান, এই অ্যাংলো ইন্ডিয়ানকে একজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করতে পারেন। কত আর্টিকেলে, আর্টিকেল প্রয়োজন অনুসারে আর্টিকেল 332,
কিন্তু এইটা সম্পূর্ণ সংবিধান থেকে ডিলিট করে দিয়েছে 2019 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা অ্যাবলিশ হয়ে গেছে। বোঝা গেল তো? এইটা হচ্ছিল ওর লেজিসলেটিভ পাওয়ার। ক্লিয়ার? এই যে বিধানসভা ডাকতে পারে, ভাঙতে পারে, স্থগিত করতে পারে, এটা 174-এ ও বিধানসভা স্থগিত করতে পারে, ডাকতে পারে আর ভাঙিয়ে দিতে পারে। হলো কি? আরেকটা জিনিস মনে রাখবা, আর্টিকেল 200, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 200-তে কি বলা আছে? এই আর্টিকেল 200 অনুসারে বিধানসভায় কোনো আইন যদি পাশ হয়, সেইটা অনুমোদনের জন্য যখন রাজ্যপালের কাছে যায়, সেইটা রাজ্যপাল সম্মতি জানাতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, আর কি করতে পারে, মানে পুনর্বিবেচনার জন্য নিজের কাছে সংরক্ষণ রাখতে পারে। পুনর্বিবেচনার জন্য বিধানসভায় ফেরত পাঠাইতে পারে, যদি ওইটা কোনো মানি বিল না হয়। আবার কি করতে পারে, আবার এই যে যেই বিলটা গেল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাইতে পারে, এটা আলোচনা করার জন্য। এই পাওয়ারটা রাষ্ট্রপতি কিন্তু নাই, কেননা রাষ্ট্রপতির উপরে তো কেউই নাই। তাহলে লেজিসলেটিভের মধ্যে কি কি পড়লাম? লেজিসলেটিভের মধ্যে পড়লাম যে বিধানসভা আর্টিকেল 200-তে কি বলে, বিধানসভায় যদি কোনো বিল পাস হয়, সেটা অনুমোদনের জন্য যদি রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল আর্টিকেল 200 অনুসারে সেটাকে সম্মতি জানাতে পারে, হ্যাঁ আমি মাইনে নিলাম, তাহলে তো আইন হয়ে গেল। তাছাড়া ওইটাও না, তুমি এটা কি আবল তাবল জিনিস নিয়ে আসছো, প্রত্যাখ্যান করে দিল। আর কি করতে পারে, ও পুনর্বিবেচনার জন্য বিধানসভায় পাঠাইতে পারে, যে আপনারা আবার একবার বিবেচনা করে দেখুন। যদি এটা পাঠাইতে পারে তখনই, যদি এটা মানি বিল না হয়, মানে টাকা বিষয়ক যদি না হয়, সেই মানি বিলে পড়ায় আসছে। হ্যাঁ, আর কি করতে পারে, ওর যদি সন্দেহ থাকে রাষ্ট্রপতির সাথে ওইটা নিয়ে পরামর্শ নিতে পারে, কেননা এই জিনিসটা রাষ্ট্রপতি থাকে। আরেকটা জিনিস হয়, সেটা কি, যদি বিধানসভায় স্পিকার আর ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার আর বিধান পরিষদে যদি চেয়ারম্যান আর যদি ডেপুটি চেয়ারম্যান যদি উপস্থিত না থাকে, তাহলে তাদের জায়গায় রাজ্যপালের মনোনীত ব্যক্তিকে নিযুক্ত করতে পারে। এটা হচ্ছে ওর লেজিসলেটিভ পাওয়ার। যদি ফিনান্সিয়াল পাওয়ারে যাই, ফিনান্সিয়াল পাওয়ারে কি, ওই মানি বিল যদি আনতে হয়, তাহলে সবার আগে রাজ্যপালের কাছে সম্মতি নিতে হবে। রাজ্যপালের সম্মতি ছাড়া ওই মানি বিল আনা যাবে না, বিধানসভায় আগেই সম্মতি নিতে হবে। এটা একটা ওর হচ্ছিল ফিনান্সিয়াল পাওয়ার। আর সমস্ত মানে রাজ্যের আকস্মিক তহবিল বোঝো তো, আপৎকালীন টাকা, এই আকস্মিক তহবিলের দায়ভার থাকে কার? এই রাজ্যপালের উপর। কন্টিনজেন্সি ফান্ড। এই আকস্মিক তহবিলের দায়ভার কার উপরে থাকে? রাজ্যপালের উপরে থাকে। আর কি থাকে? এই রাজ্যপাল পঞ্চায়েত আর পৌরসভার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য 5 বছর অন্তর কমিটি গঠন করতে পারে, ফিনান্স কমিটি গঠন করতে পারে। বোঝা গেল কি বললাম? এইটুকুই হচ্ছিল ওর ফিনান্সিয়াল পাওয়ার। কি বললাম? কোনো মানি বিল বিধানসভায় আনতে হলে সবার আগে রাজ্যপালের কাছে পারমিশন নিতে হবে, রাজ্যপালের পারমিশন ছাড়া আনা যাবে না, যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রেও ছিল, লোকসভায় আনতে পারতো না। আর কি বললাম? কন্টিনজেন্সি ফান্ড, মানে আকস্মিক তহবিল দায়ভার হচ্ছিল রাজ্যপালের। হ্যাঁ, আরেকটা কি বললাম, যদি পঞ্চায়েত আর পৌরসভার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করবে, তার জন্য কি করে, ও অর্থ কমিশন গঠন করে 5 বছর পর। কার কিসের জন্য? পঞ্চায়েত আর পৌরসভার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। এইটুকু হচ্ছিল ফিনান্সিয়াল পাওয়ার। আর জুডিশিয়াল পাওয়ার কি? বিচার বিভাগীয় পাওয়ার হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়া, এই মৃত্যুদণ্ড মাফ করার ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতিরই আছে।
তাছাড়া যে কোনো দণ্ড হ্রাস বা বৃদ্ধি করতে রাজ্যপাল সক্ষম, এটা আর্টিকেল 161। ওর যে পার্ডনিং পাওয়ার, ক্ষমা করার পাওয়ার, ওই পার্ডনিং কি আছে, মৃত্যুদণ্ড কি ক্ষমা করতে পারবে? পারবে না, কিন্তু আদার্স যত দণ্ড আছে সেগুলো মুকুব করতে পারে, কমাইতে পারে, বৃদ্ধি করতে পারে। এটা কতটা বলা আছে? আর্টিকেল 161। এইটুকু হচ্ছিল রাজ্যপালের ক্ষমতা। তাহলে রাজ্যপালের ক্ষমতার মধ্যে কয়টা ক্ষমতা দেখলেন? এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, ফিনান্সিয়াল, জুডিশিয়াল। এক্সিকিউটিভের মানে কি কি? এক্সিকিউটিভ পাওয়ার কি কি? সিএম এবং ওর মন্ত্রীদেরকে নিয়োগ করতে পারে। আর কি করে? অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করতে পারে, নিজে চ্যান্সেলর হিসাবে কাজ করে এবং ভিসি ভাইস চ্যান্সেলর নিযুক্ত করতে পারে। আর কি? পিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের নিযুক্ত করতে পারে, কিন্তু অপসারণ করতে পারবে না। অপসারণ কে করে? পরীক্ষায় কিন্তু খুব প্রশ্ন আসে। আর আর কি করে? অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করতে পারে, ওর সময়সীমা নির্ধারণ করতে পারে, ওর বেতন নির্ধারণ করতে পারে। এক্সিকিউটিভের মধ্যে আরেকটা বলতে ভুলি, কি বলতো? ইলেকশন কমিশনার। রাজ্যে ইলেকশন কমিশনারকে নিযুক্ত করতে পারে। বুঝলে তো? এক্সিকিউটিভ পাওয়ার বুঝতে পারলা? এক্সিকিউটিভের পরে কি? লেজিসলেটিভ পাওয়ার। মানে লেজিসলেটিভ মানে কোথায় চলে যাবা? বিধানসভা, বিধান পরিষদ। এক্সিকিউটিভ পাওয়ারগুলো একটু বলো। তারপরে অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত, বেতন, তারপরে কি কতদিন থাকবে। পিএসসি চেয়ারম্যান সদস্যদের নিয়োগ করতে পারবে, কিন্তু অপসারণ করতে পারবে না। ইলেকশন কমিশনার নিযুক্ত করতে পারবে, চ্যান্সেলর হিসেবে নিজে কাজ করে এবং ভাইস চ্যান্সেলর নিয়োগ করে। আর কি? আর কি? লেজিসলেটিভের মধ্যে কি বললাম? বিধানসভা কি করতে পারে? ভাঙতে পারে, স্থগিত করতে পারে, সভা রাখতে পারে। কত কত? 174, আর্টিকেল 174। আর কি? বিধান পরিষদে কতজন যোগ করায়? যদি চায় অ্যাংলো ইন্ডিয়ান কত আর্টিকেলে যুক্ত করাবে? 332-এ। কোথায় যোগ করাবে? বিধানসভায়। যদিও এটা এখন বিলুপ্ত হয়ে গেছে। 104তম সংবিধান সংশোধন অনুসারে কত? 2019 সালে। আর কিছু বলছিলাম? আর্টিকেল 200-তে কি বলছিলাম? কোন বিল যদি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল ওইটা কি সম্মতি জানাতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, পর্যালোচনার জন্য বিধানসভায় পাঠাতে পারে, যদি ওইটা মানি বিল না হয়। আর কি করতে পারে? রাষ্ট্রপতির কাছে পরামর্শ চাইতে পারে। এটা আর্টিকেল 200, এটা আইন। ফিনান্সিয়াল কি বলছিলাম? মানি বিল পেশ করার আগে ওর সম্মতি লাগবে। আর কি? আপৎকালীন ফান্ড কার কাছে থাকবে? পৌরসভা পর্যালোচনা, আর্থিক পর্যালোচনার জন্য কি করতে পারে? 5 বছর পর পর ফিনান্স কমিশন গঠন করতে পারে। আর আরেকটা জুডিশিয়ালে বলো। জুডিশিয়ালে কি ছিল? যে কোনো দণ্ড হ্রাস করতে পারে, বৃদ্ধি করতে পারে। এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 161। হলো কি? এবার মনে রাখবা, এই রাজ্যপাল রাষ্ট্রপতির মতনই অর্ডিন্যান্স জারি করতে পারে। ঠিক আছে তো? রাজ্যপাল রাষ্ট্রপতির মতো অর্ডিন্যান্স জারি করতে পারে। কততম আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 213-র মাধ্যমে অর্ডিন্যান্স জারি করতে পারে। এই অর্ডিন্যান্সটা কি? এই অর্ডিন্যান্সটাও তখনই জারি করতে পারবে যখন বিধানসভায় কোনো অধিবেশন চলতে থাকবে না। কি বললাম? এই অর্ডিন্যান্স মানে একটা আইন প্রণয়ন করা। অর্ডিন্যান্স মানে কি? ওর একটা পছন্দ হলো না, ও একটা আইন প্রণয়ন করে দিল। এটাও তখনই করতে পারবে যখন বিধানসভায় কোনো অধিবেশন চলবে না, মানে অধিবেশন বন্ধ থাকবে। ঠিক আছে তো? ও একটা আইন প্রণয়ন করে দিল। এইবার পরে যখন নেক্সট অধিবেশন আসবে, মানে ও একটা আইন প্রণয়ন করে দিল, নেক্সট অধিবেশন যখন আসবে, সেই অধিবেশনে এই আইনটা ওর কমপক্ষে 6 সপ্তাহ লাগু থাকবে। কমপক্ষে কতদিন? 6 সপ্তাহ লাগু থাকবে। এই 6 সপ্তাহের মধ্যে যদি ওই আইনটা বিধানসভায় পাস না হয়, তাহলে ওইটা বাতিল। তার মানে রাষ্ট্রপতির মতনই রাজ্যপালও অর্ডিন্যান্স জারি করতে পারে। সেটা কত আর্টিকেলে? আর্টিকেল 213-তে ও অর্ডিন্যান্স জারি করতে পারে। এই অর্ডিন্যান্সটা, এই আইনটা কতদিন পর্যন্ত থাকতে পারবে? 6 সপ্তাহ পর্যন্ত। এরপরে নেক্সট অধিবেশনে যদি 6 সপ্তাহের মধ্যে যদি ওই আইনটা যদি বিধানসভায় পাস না হয়, তাহলে ওইটা ডিলিট হবে। বোঝা গেল? এবার সবথেকে ইম্পর্টেন্ট আর্টিকেল 356।
এই আর্টিকেল 356-তে রাজ্যপাল যদি মনে করে স্টেট ইমার্জেন্সি দরকার, সেই জন্য রাষ্ট্রপতির কানে গিয়ে পুষ্পমন্ত্র দিতে পারে। বোঝা গেল মানেটা কি? আর্টিকেল 356-তে স্টেট ইমার্জেন্সি, এই স্টেট ইমার্জেন্সি লাগু করার কাজ কার? ইমার্জেন্সির দায়িত্ব কার? কি বলছিলাম? রাষ্ট্রপতি। রাজ্যপালের কি ইমার্জেন্সি জারি করার ক্ষমতা আছে? নাই তো। এবার রাজ্যপাল বলতেছে, স্যার এই স্টেটে কিন্তু এসআইআর কেউ মানতেছে না, কিন্তু প্রচন্ড বাজে অবস্থা, এক কাজ করেন আপনি স্টেট ইমার্জেন্সি চালু করে ভোটটা নেন, নাহলে কিন্তু ওরা ভোট হইতে দিবে না, প্রচন্ড দাঙ্গা লাগবে। তার জন্য রাজ্যপাল কি করবে? রাষ্ট্রপতি ফোন লাগাবে, রাষ্ট্রপতি ইমার্জেন্সি জারি করবে, এসআইআর যারা মানবে না তাদের ডান্ডা দিয়ে ঠান্ডা করে ভোট চালু করে দিবে। বুঝা গেল কি বললাম? তাহলে বুঝতে পারলা তো যে এই পশ্চিমবঙ্গে শুরুতে কেন সবাই বলতেছিল যে ইমার্জেন্সি চালু হবে, স্টেট ইমার্জেন্সি চালু হবে? এই জন্যই বলতেছিল। রাজ্যপাল একবার রাষ্ট্রপতির কানে যদি পুষ্পমন্ত্র দিয়ে দিত, বাস হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? তাহলে রাজ্যপাল আপাতত এতটুকুই। রাজ্যপালের পরে তাহলে কি করবো আমরা? সিএম। তাহলে এর পরের দিন রাজ্যপালের পরে কন্টিনিউ। আজকে আপাতত এতটুকু।